আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস নামে একটা আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জ্বালানি তেল কেনার জন্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য $2 বিলিয়ন বা $200 কোটি উন্মুক্ত সাহায্য চেয়েছেন। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি কাজটা ঠিক করলেন না আপনি কাজটা ঠিক করেননি? দেখুন, আমি আপনার মন্ত্রী নই, আপনার রাষ্ট্রদূত নই, আপনার উপদেষ্টাও নই, কিন্তু আমি একটু আপনাকে বুঝিয়ে বলি কেন আপনি কাজটা ঠিক করেননি। প্রথম কথা হলো যে আপনি যে এই সাহায্যটা চাইলেন এইভাবে উন্মুক্তভাবে, সারা পৃথিবীর মানুষ জানলো যে বাংলাদেশ এখন একটা দরিদ্র দেশ। শেখ হাসিনা সরকারের 15 বছর এই দেশে কোথাও কোনো টাকার অভাব ছিল না। শেখ হাসিনা তো কখনো টাকার কোনো প্রশ্ন আসলেই সব সময় আপনার সবকিছু কিন্তু তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। এই নারীর মধ্যে কি যে আছে, এই শেখ হাসিনা, এই একটা মানুষ, বঙ্গবন্ধু কন্যা, তার মধ্যে কি আছে এটা বাংলাদেশের মানুষ বুঝলো না। সাহস এবং কিছুটা যেটা আওয়ামী লীগের লোকজন বিশ্বাস করে এবং যেটা এখন সত্য প্রমাণিত হচ্ছে যে একটা একটা আধ্যাত্মিক ক্ষমতা। আপনারা কেউ আসতে পারেন যে তেল মারতে বসি না, তেল মারার এখানে কি আছে? শেখ হাসিনার তো এখন দুর্দিন না, আমাদেরও দুর্দিন না, কিন্তু আছে, কিছু আছে। কেন? ওই আধ্যাত্মিকতাটাও কিন্তু প্রমাণিত। এখন পৃথিবীতে যত আধ্যাত্মিক নিয়ম কানুন বের হচ্ছে সেটা দিয়েও এটা প্রমাণ করা যায়, কিন্তু আলোচনাটা আপনার ডিস্টর্ট করতে চাই না। আলোচনাটা হলো যে শেখ হাসিনার আমলে কিন্তু টাকার কোনো অভাব ছিল না। আপনারা একটা জিনিস কি দেখেছেন, যখন এই শেখ হাসিনা সরকারকে জঙ্গিরা ফেলে দেওয়ার আগে, কিছুদিন আগে, এই যে চীন টিন এইসব জায়গা থেকে সাংবাদিকরা বারবার ধরতো না, বাংলাদেশের তো মানুষ ওইটাকে বলতো যে তেল মারছে, এই মারছে, সেই মারছে। সাংবাদিকরা যে সব ভালো করেছেন সেটা বলবো না, কিন্তু এই প্রশ্ন ওনাকে করা হয়েছিল যে আপনার তো রিজার্ভ কমে গেছে, আপনি কিভাবে দেশ চালাবেন? শেখ হাসিনা কি বলেছিল আপনাদের মনে নাই, আমার কিন্তু মনে আছে। উনি বলেছিল যে জিরো দরকার হলে, এই রিজার্ভ ফরেন কারেন্সি দরকার হলে শূন্য করব, করে আবার তুলব। উনি একটা হিসাবও দেখিয়েছিলেন। 2008 সালে উনি যখন ক্ষমতায় আসেন তখন বিএনপি এবং তার পরবর্তীতে ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার কয়েকটা মিলিয়ন ডলার, হ্যাঁ, অল্প কয়েকটা মিলিয়ন ডলার ওনার জন্য রিজার্ভ রেখে গিয়েছিল, ফরেন কারেন্সি রিজার্ভ। উনি সেটা দেখিয়ে বলেছে সেইখান থেকে আমি $44 বিলিয়ন রিজার্ভ করেছি। উনি যাওয়ার সময় হয়তো $30 বিলিয়ন ছিল, উনি বলছে এটা আরো কমে যাক, অসুবিধা কি, আবার এটাকে আমি উপরে তুলব। কি সাহস একটা নেতার! রাষ্ট্রনায়ক কাকে বলে? এবং সেটা তো শেখ হাসিনা কখনো আপনার চাপাবাজি করছে এটা তো আপনি বলতে পারবেন না। এই নারী বলেছে যে পদ্মা সেতু নিজের টাকায় করব, করে ছেড়েছে। এই পদ্মা সেতুটা আরো 3 বছর আগে হতো না? এই যে আপনার ইউনূস যদি বিশ্ব ব্যাংকের সাথে তদবির করে হিলারি ক্লিনটন, বিল ক্লিনটন, এই পশ্চিমা শক্তিগুলোকে দিয়ে যদি আপনার বিশ্ব ব্যাংককে সরিয়ে না নিত, বিভিন্ন ষড়যন্ত্র করে, কানাডিয়ান আদালত সেটা প্রমাণ করেছে ওটা ষড়যন্ত্র ছিল। ইউনূস যদি এটা না করতো, শেখ হাসিনা আরো 3 বছর আগে পদ্মা সেতু তৈরি করতে পারলেন না। কিন্তু ইউনূস ষড়যন্ত্র করে যখন আপনার এই যে বিশ্ব ব্যাংকটাকে আপনার হটিয়ে দিল, তারপরে কি শেখ হাসিনা থেমেছিলেন? শেখ হাসিনার ছোট ছোট আপনি অনেক উদাহরণ পাবেন যে এই মানুষটার কাছে টাকা কোনো বিষয়ই না। এই টাকা বিষয় ছিল না দেখে আপনারা ওই 3টা মিথ্যার সাথে এইটাও তৈরি করতে পারলেন। দেবপ্রিয়র মতো বদমাইশটা ওই 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 সোথা মেরে এটা তৈরি করতে পারলো যে $234 বিলিয়ন গায়েব হয়ে গেছে। কারণ হলো উনি তো টাকা উৎপাদন করতেন, টাকার ভীষণ ছিলেন একটা। হ্যাঁ, টাকা ওনার কাছে এমনি চলে আসতো, অ্যাবান্ডেন্ট। কোথা থেকে এত টাকা বাংলাদেশে আসতো এইটা বাংলাদেশের মানুষ আর যখন বুঝতে পারতো না, তখন গল্প তৈরি করা শুরু করেছে স্বাধীনতা বিরোধী জঙ্গিরা যে $234 বিলিয়ন আপনার পাচার হয়ে গেছে। একবার আমার মনে আছে, তখন বোধহয় অর্থ সচিব ছিল ডক্টর জাকির। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা হতে পারে 2014 সালে হতে পারে, উনি যে যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসলেন, মানে ওই সময়
আসার পরে সচিবদের সাথে উনি এসে একটা মিটিং করেন। ওই মিটিংয়ে জাকির বা যিনি অর্থ সচিব ছিল উনি বলেছেন কেউ কিন্তু টাকা টুকা চায় না, টাকা দিতে পারবো না। শেখ হাসিনা ধমক দিয়ে বলেছিলেন টাকা চাইলে টাকা দিবেন এবং টাকা না থাকলে আমার সাথে কথা বলবেন। এই ছিল শেখ হাসিনা। আর বিপরীতে আমরা তারেক রহমানের বা বেগম খালেদা জিয়ার যে সরকারগুলো আমরা দেখেছি, সেই 1991 থেকে 96, 2001 থেকে 6, ওখানে সাইফুর রহমান নামক একজন দক্ষ অ্যাকাউন্টেন্ট, উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে কখনো আপনার একটা দেশের তৈরি করতে নাই। আপনার কখনোই আপনি কখনো কোনো অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর যার নামের সাথে অ্যাকাউন্টেন্ট আছে তাকে কখনো আপনি অর্থমন্ত্রী করবেন না, যিনি প্রধানমন্ত্রী হন ভবিষ্যতে। অ্যাকাউন্টের কাজটাই এমন যে সে খরচকে সীমিত করতে চাইবে, সে সবকিছু রক্ষা করতে চাইবে। সেটা তো একটা রাষ্ট্রের উন্নতিতে কোনো ভীষণ হতে পারে না। এই সাইফুর রহমান দীর্ঘ 1 দশকের উপর বাংলাদেশের অর্থমন্ত্রী থাকার কারণে বাংলাদেশের অর্থনীতিটা বিএনপি সরকারের আমল স্থবির পড়েছিল। এমনিতে অনেক সমস্যা আছে, কিন্তু মূল কারণ ছিল অর্থমন্ত্রী এবং তখনকার যিনি লিডার ছিলেন বেগম খালেদা জিয়া, তাদের যে সীমিত ভীষণ ছিল না অর্থনৈতিক উন্নয়নে, সেটা কিন্তু বাংলাদেশে হয় নাই। পরবর্তীতে এই যে 3 জন মানুষের নাম আবার বলছি, শেখ হাসিনা, আবুল মাল আব্দুল মুহিত এবং ডক্টর আতিউর রহমান, এইভাবে কিছু কিছু বড় বড় ভিশনারি অর্থনীতিবিদ, ইনারা মিলে কিন্তু বাংলাদেশের অর্থনীতিটাকে একেবারে আপনার হাঁসের ডিম থেকে আপনার উট পাখির ডিমে পরিণত করলেন, আপনার মুরগির ডিম থেকে সোনার ডিমে তৈরি করলেন। কত কত উন্নয়ন হলো। হ্যাঁ, কিছু দুর্নীতি হয়েছে, কিন্তু যেভাবে $234 বিলিয়ন বলে ওটা কিন্তু হয় নাই যে আজকে কিন্তু প্রমাণিত। সেই দুর্নীতিটা এসে করলো কে? ইউনূস, যে বাংলাদেশের করতে দিল না, পদ্মা সেতু থেকে বিশ্ব ব্যাংকে তার প্রভাব খাটিয়ে বের করে দিল। কত বড়, মানে কিসের প্রেমে মানুষ ইউনূসের প্রতি দেওয়ানা, যে দেশের এত বড় শত্রু। কিন্তু আজকে আমি এগুলো বলার জন্য এখানে আসিনি। আমি যেটা আসতে বললাম যে যেই দেশটাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যমায়ের দেশ করেছিলেন, যেটাকে আপনার উন্নত বিশ্ব সালাম দিত, কারো দিকে তো শেখ হাসিনাকে চোখের দিকে মানে চোখে চোখ রেখে শেখ হাসিনা কথা বলতে তো কোনো সমস্যা ছিল না, কারণ উনি কোথাও তো ভিক্ষাবৃত্তি করেন নাই। কিন্তু আজকে দেখেন দেশের এমন একটা অবস্থা, দেশের দুর্ভিক্ষ তো হবেই, আরো যে কত কি হবে, ইরান যুদ্ধ তো একটা ছুতা। কিন্তু তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, আমি তো বিএনপির ভালো চাই, একেবারে ডিক্লেয়ার্ড। বিএনপির ভাইয়েরা আমাকে গালি দিয়েন না, আমার কথাগুলো একটু ঠান্ডা মাথায় শুনবেন, শুনে আপনারা চিন্তা করবেন। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকেও বলবো যে আপনিও বাংলাদেশের ভালো চান, আমিও বাংলাদেশের ভালো চাই, তাই না? বাংলাদেশ ভালো হলে তো আমি বাংলাদেশে যেতে পারবো, আবার চাকরিতে ফিরতে পারবো, যদিও আপনার সময় না, কারণ আপনি তো আর দিবেন না চাকরি, দিলেও সেটা করবো কিনা ভেবে দেখতে হবে। আমি কিন্তু শেখ হাসিনার সাথেই আছি, কারণ হলো শেখ হাসিনার সাথে থাকার 101টা কারণ আছে। কিন্তু তারেক রহমান, আপনি কেন এই ভিক্ষাবৃত্তিটা করলেন? আপনার কি ধারণা, আপনি যে এই যে লোকগুলার সামনে, এই যে ওখানে নাকি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিল, জাপানের প্রধানমন্ত্রী ছিল, আরো অনেক প্রধানমন্ত্রী ছিল, আমি প্রথম আলো নিউজ থেকে বলছি, আপনি বললেন যে আপনাকে $200 বিলিয়ন দেয়া, 200 কোটি টাকা বা $2 বিলিয়ন দেয়া হোক। আপনার কি ধারণা এই যে জাপানের প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বা যাদের সামনে তারা নোট নিয়েছে আপনার এই কথা? কিচ্ছু করেনি। যেখানে আপনি টাকাটা চাইলে, যেইভাবে আপনি চেয়েছেন, কোনো লাভ হবে না, তো সেখানে আপনি চাইলেনটা কেন? কারণ চেয়েছেন আপনি, আপনার হয়তো উপদেষ্টা বা ওই আপনার সাথে নাকি খলিল ছিল, খলিল, আমার হাসি কোথায় রাখবো, খলিলের মতো একটা লোক, দেখেন এই খলিল, ও তো 1979 সালে যে বিসিএস পরীক্ষা হয়েছিল ওইটাতে প্রথম বা তৃতীয় হয়েছিল, পরে ওরা পিএটিসি করে স্থানটা বদলে গেছে, পরে বোধহয় খলিল ওই পিএটিসিতে প্রথম হয়েছিল। আরেকজন ছিলেন লিয়াকত আলী চৌধুরী, মূলত উনি প্রথম থাকার কথা, কিন্তু ওই লিস্টে ওই পিএটিসিতে গিয়ে খলিল প্রথম হয়ে গিয়ে লিয়াকত আলী চৌধুরী, অনেক ভালো মানুষ আর কি একজন, তাকে কিন্তু তৃতীয় বা দ্বিতীয় করে ফেললো। খলিল যদি পিএটিসিতে, এখন কে বিসিএস এ ফার্স্ট হয়েছে আমার মনে নাই, দুইজনের মধ্যে সমস্যা আছে, খলিল যদি পিএটিসিতে গিয়ে ফার্স্ট হয়, এটা খলিলের চরিত্রের সাথে একদম হুবহু মিলে যায়। খলিল একেবারে শিশু শৈশব থেকে চাটুকার, অথচ দেখেন এই বৃদ্ধ বয়সের লোকটা মেধাবী ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবকিছু আছে,
কিন্তু একটা উন্নত চরিত্র সে পেল না, একটা ব্যক্তিত্ব সে পেল না। সে যেভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পররাষ্ট্রমন্ত্রী করার পর যেভাবে বললো যে আমি তো, সেই সময় তার চোখে মুখে দেখেন সে বলছে না সাংবাদিকদের কাছে নাজেহাল অবস্থায় যে আমি কি নিজে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে কিনা, যারা করেছে তাদের বলেন, মানে আপনারা যেসব বিদেশিরা তারেক রহমানকে বাধ্য করেছে, বা তারেক রহমান যে কারণে আমাকে পররাষ্ট্রমন্ত্রী করতে বাধ্য হয়েছে, ইউনুসের কারণে হোক, লন্ডন বৈঠকের কারণে হোক, বিদেশিদের চাপে হোক, তাদেরকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করছেন কিন্তু। কিন্তু খলিল সাহেব, তোমার কি লজ্জা শরম কিচ্ছু নাই ভাই? তুমি তো বয়সে আমার চাচার সমান হবে, কিন্তু তোমাকে তো আমার ছোট ভাইয়েরও মর্যাদা দেওয়ার কোনো ইচ্ছা নেই। তার সাথে আপনি তারেক রহমান, এই যে শিশুটাকে রাখলেন আপনার বন্ধু বলে সবাই, হুমায়ুন কবির, কিংবা আপনার অর্থ মন্ত্রণালয়, বা আপনার আপনার কোনো সচিব, বা আপনার কি বলে ইআরডি, যেটা ইকোনমিক রিলেশনস ডিভিশনস, পৃথিবীর কোথাও এটা অর্থ মন্ত্রণালয়ে নাই, শুধু বাংলাদেশে। এগুলো নিয়ে পরে কথা বলবো। বা আপনার আপনার মন্ত্রীরা, আপনার 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 উপদেষ্টারা আপনাকে দিয়ে এটা বলিয়েছে তো। কিন্তু আপনি আজকে রাত্রে বা একবার চিন্তা করে দেখেন যে এই যে উন্মুক্ত ভাবে আপনি বললেন সারা বিশ্বের সামনে শেখ হাসিনা দেশটাকে একটা মধ্যমায়ের দেশ, রোল মডেল, এই কথাগুলো তো একেবারে, মানে এটার মধ্যে আপনি বলতে পারেন যে আওয়ামী লীগ এগুলাকে অনেক 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 ফুলিয়ে ফাঁপিয়ে বলেছে, কিন্তু বিদেশিরাও তো এগুলো বলেছে, তাই না? ঢাকাতে বা বিদেশি যেসব রাষ্ট্রদূত আসে যায় তারা বলেছে না, সাংবাদিকদের সামনে বলেছে না, বিশ্ব ব্যাংকের লোক, IMF এর লোক বলেছে না, সবাই কিন্তু বলেছে। আপনারা যারা আজকের এই ভিডিওটা শুনছেন তারা একটু খোঁজ নিয়ে দেখবেন, বলেছে কিন্তু। কিন্তু তারেক রহমান সাহেব যে, আমি জানি তারেক রহমান সাহেবের এই ডলারটা দরকার, টাকাটা দরকার, কিন্তু উনি এইভাবে কেন চাইলেন? মানে উনি লাভটা কি পাইলেন? এই সব টাকা পাইতে হলে তো ওনাকে ঠিকই, ওনার অর্থমন্ত্রী বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং এবং ধার কর্জ চাচ্ছে, আপনার ঋণ চাচ্ছে, ভিক্ষা চাচ্ছে, ঠিক আছে, আগে সাইফুর রহমান এই কাজ করতেন। আপনার গোপনে করেন, আপনার উন্মুক্ত ময়দানে টাকা চাইলে তো কেউ টাকা দেয় না, সবকিছু কিন্তু আপনাকে ডিল করতে হবে, যারা দেবে তাদের সাথে অনেক আলোচনা করতে হবে, কি আপনি কি দিবেন, তারা কি দিবে, সেই সব নিয়ে আলোচনা করতে হবে, তাই না? এটা তো খুবই, যারা এইসব সম্মেলন সম্পর্কে মোটামুটি জানেন, যারা এই কূটনৈতিক সার্ভিসে চাকরি করেছেন বা বিভিন্ন সরকারি চাকরি করেছেন, এইসব 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 মানে এইসব বায়বীয় মানে সম্মেলনগুলা জানেন। এখানে শুধু প্রধানমন্ত্রী তারেক রহমান যদি উনি উন্নত ব্যক্তিত্ব, একটা ভালো বক্তৃতা দিতে পারতেন, সেটাতে আপনি দেশের নাম করতে পারতেন, তাই না? সেখানে আপনার আপনার পাণ্ডিত্য প্রকাশ পাবে, কিছু একটা প্রকাশ পাবে, যেটা কিন্তু শেখ হাসিনা প্রকাশ পেত। শেখ হাসিনা বিভিন্ন জায়গায় যে যেতেন সারা পৃথিবীতে, দেখেন কিভাবে তার পেছনে তরুণ নেতারা লেগে থাকতেন। আপনারা তো ওইটা দেখেছেন নিশ্চয়ই, ওই যে ভারতে বিলাতের প্রধানমন্ত্রী, ওগুলো সম্মান শ্রদ্ধা, সেটা শেখ হাসিনা কিন্তু অর্জন করেছিলেন। আমি তো চাই তারেক রহমান আপনিও মানুষের শ্রদ্ধা অর্জন করুন। আপনি টাইম ম্যাগাজিনে আপনাকে নেতা, একজন বিশ্ব নেতা, বিশ্বের প্রভাবশালী নেতা হিসাবে তুলে ধরেছে, আমি গর্ববোধ করি। ঠিক আছে, এগুলো যদিও সাবধান থাকবেন, টাইম টাইম দেয়া মানে হলো এর পেছনে কিন্তু আরো অনেক অনেক কাহিনী আছে, আপনি সেগুলো ভালোভাবে জানেন প্রধানমন্ত্রী, কারণ আপনি কিভাবে কি করেছেন কার সাথে এগুলো তো আর আমি জানি না। আমরা শুধু, আর আমি তো কোনো ধরনের গুজব স্পেকুলেশন এগুলা করি না। আর আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে আমার চেয়ে ভালো বোধহয় আপনার কেউ চায় না। হ্যাঁ, অনেকে আপনাকে চাটুকারিতা করবে, আমি জানি আওয়ামী লীগের অনেক নেতা, তাদের হয়তো ব্যবসা বাণিজ্য এই সে, আপনি যাতে হাত দেন, আমার তো কিচ্ছু নেই, আপনি আমার কোনো কিছুতে হাত দিয়ে কিছু করতে পারবেন না। কিন্তু আমার ভিডিওগুলো আপনার একটা মন্ত্রী, পাতিমন্ত্রী, উপদেষ্টাকে বলিয়ে দিবেন যে এই ছেলে যে ভিডিও করে এগুলো তোমরা কিন্তু দেখো। কারণ হলো আপনি যাতে ভালো করতে পারেন সে কথাগুলোই বলবো। কিন্তু প্রথম কথা হলো যে তারেক রহমান, আপনি একটা বড় ভুল করলেন। এমনিতেই তো মানুষ আতঙ্কে আছে যে এই দেশে দুর্ভিক্ষ লাগবে, এবং যেটা সত্য, আপনি এই দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে পারবেন না তারেক রহমান। আপনাকে অনুরোধ করেছিলাম যে সভ্যতা এবং ইতিহাস, এই দুইটা শক্তিকে আপনি কাজে লাগান, আপনি সেই দিকে আসেন নাই। এখন সভ্যতার শক্তি, ইতিহাসের শক্তি পুরোটাই পড়ে গেছে আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে। ওই দুই শক্তি ছাড়া তারেক রহমান, আপনাকে আমি স্পষ্ট করে বলছি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশের কোন রকম অর্থনৈতিক উন্নয়ন করতে পারবেন না, আপনি দুর্নীতিও বন্ধ করতে পারবেন। আপনি ইউনুসের মতো এই পরিমাণ বিশ্ববাটপার আপনি নন, আপনার অনেক সীমাবদ্ধতা আছে, আপনার বয়স হয়েছে, আপনাকে আমি ভালো বলতে চাই। কিন্তু এই যে কাঁচা কাজটা করলেন, আপনি একটা দুইটা মন্ত্রীকে কিন্তু বরখাস্ত করে দেন, নাহলে ভবিষ্যতে এরা আপনার মান ইজ্জত তো ডুবাবে, সেটার সাথে সাথে বাংলাদেশের যে মানুষগুলা, 16 কোটি মানুষের যে একটা ইজ্জত শেখ হাসিনা রক্ষা করেছিলেন, সেটাও কিন্তু তারা আপনাকে দিয়ে ডুবিয়ে দিবে। আপনাকে আর কি উপদেশ দিব? তবে আমার আরেকটা কথা আছে যে কিসের নেশায়
এই বাংলাদেশিরা 2024 জঙ্গিদের পেছনে পড়ে এই দুর্ভিক্ষ ডেকে আনছে? সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। কি আর বলবো, মানে আমি সবচেয়ে অঙ্কে দুর্বল। আমার ক্লাসে আমি অঙ্কে দুর্বল যারা ছিল তাদের মধ্যে একজন। আমার কাছেও তো এই হিসাবটা বুঝে আসতেছে না আমার মতেও, যে ৭৬ সালে যে লোকটা মারা গেল সেই লোকটা কিভাবে ধানের শীষ মার্কা জিয়ার হাতে তুলে দিলেন, এটা আমরা বুঝে উঠতে পারলাম না। তবে এটা ঠিক যে মৌলানা ভাসানীর মার্কাই ছিল ধানের শীষ মার্কা, যেটা পরে বিএনপি চৌধুরী মিয়ার হাত ধরে পেয়ে গেছে। মানে যারা প্রথমে জাসদ, তারপর বিএনপি, তারেক রহমান, ওই যে কেউ কেউ বলে, আমরা বলি না, ওই যে মুফতি আমির হামজানাকে, আমির হারামজাদা নামে জামাতের এক এমপি আছে, তিনি বলেছেন যে তারেক রহমান তো ইন্টারমিডিয়েট পাস। তিনি ইশারা ইঙ্গিতে বলেছিলেন। তো ইন্টারমিডিয়েট পাস হলে আমরা, জ্ঞান তো আলাদা জিনিস, পড়ালেখার সাথে তো জ্ঞানের সম্পর্ক আছে, কিন্তু পড়ালেখা ছাড়া মানুষ জ্ঞানী হইতে পারে। কিন্তু তারেক রহমান প্রমাণ করে দিলেন পড়ালেখা না থাকলে জ্ঞানী হওয়া যায় না। এখন ৭৬ সালের হিসাব কেমনে ৭৮ ৭৯-তে মিলাইলেন তিনি আমরা জানি না। তিনি আরো বলেছেন যে যতটুকু বাংলাদেশের ১৭ বছরে নাকি ২২৩ নাকি $৩৩ বিলিয়ন খরচ করে ফেলে, $23 খরচ করে ফেলেছে, চুরি করে নিয়ে গেছে, অথচ দেশের বাজেট এর চেয়ে কম ছিল। তাহলে সবই যদি শেখ হাসিনা চুরি করে নিয়ে যায়, তাহলে দেশের এই পদ্মা ব্রিজ কই থেকে হইলো, মেট্রো রেল কই থেকে হইলো, রাস্তাঘাট কই থেকে হলো? অবশ্য তাদের ভাষায় তো আওয়ামী লীগ কোনো কিছুই করে নাই। আসলে তারেক রহমানকে আসলে নোবেল প্রাইজ দেওয়া উচিত, কারণ ইদানিং তিনি যে সমস্ত কথাবার্তা বলতেছেন, ডক্টর ইউনূসের মতো তিনি একটা নোবেল প্রাইজ পেয়ে যেতে পারেন, অস্বাভাবিক কিছু না তো। তার চামচারাও তিনি তো তেমন, তার সারিন্দারা ওই রকম, তাকে শিশু মুক্তিযোদ্ধা ঘোষণা করার আহ্বান জানিয়েছে, সম্ভবত সেই শিশু মুক্তিযোদ্ধা ঘোষণাও করা হতে পারে। তো আমি তো তাকে আগেই বলেছি যে তিনি, আপনি দেখবেন তিনি চুপচাপ থাকেন, কথা বলেন না, কথা বলেন না, না বলাটাই ভালো। কারণ কথা বলতে গেলেই তো কার কতটুকু জ্ঞান আছে কথা বললেই তো ধরা পড়ে। যতক্ষণ চুপ থাকবে ততক্ষণ যেমন তেমন, যখনই কথা বলা শুরু করবে, লেখা শুরু করবে, তখনই জ্ঞানের মহিমা তো ধরা পড়ে যায়, প্রকাশ্যে চলে আসে। তো তারেক রহমান সম্ভবত এই জন্য নীরব থেকে তার স্বরাষ্ট্রমন্ত্রীদের কথা বলান, বা তার ডাইনে বায়ে তাদের দিয়ে কথা বলান, সেই কৌশলটা তিনি নিলে বোধহয় ভালো করতেন। তিনি কোথায় কি বলে ফেলেন, কুমিল্লা গিয়ে নাকি আবার বলেছিলেন আর একটা ইপিজেড খুলবেন, যেখানে একটা ইপিজেড আছেই। তো এই ধরনের কথাবার্তা তিনি বলাটাই স্বাভাবিক। কারণ হচ্ছে যে যার দেশ সম্পর্কে, দেশের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকে না, তিনি এই ধরনের কথা বলেই ফেলবেন। তবে আমাদের দুঃখ লাগে যে একজন প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী পদ অলঙ্কৃত করার পরে, সেটা যেভাবে আসুক, বিতর্কিত নির্বাচন হোক আর যে কোনো ভাবে আসুক, সে আসছে, আসার পরে যদি বাংলাদেশকে বা তার পদকে এইভাবে ছোট করেন, আমাদের কিছু করার থাকে না। আমরা এর আগেও দেখেছি হালে খবিশ একটা নারী বিদ্বেষী জঘন্যতম, তাকে চেয়ারে বসে, এখন বুঝতে পারলাম তাকে কেন চেয়ার থেকে উঠে দাঁড়ায় নাই, কারণ তিনি বুঝতে পারছিলেন যে এই দেশের প্রধানমন্ত্রীর মাথায় গেলু নাই, তাই তার মাথায় একটু হাত বুলিয়ে দিয়েছেন। আমরা দেখলাম যে তার মাথায় হাত বোলানোর পরেই বাংলাদেশের লামা আজাবিদের আজকারা বেড়ে গেল, আহলে খবিশদের আজকারা বেড়ে গেল। যাই হোক, সেটা অন্য বিষয়। তারেক রহমান যে সমস্ত কথা বলতেছেন, এরপরে না জানি কি বলে বসবেন, আল্লাহ জানে, ভগবান জানে, খোদা জানে, ঠিক আছে, গডে জানে। এরপরে তিনি আরো কি কি বলবেন, এটা কিন্তু শেষ না। আপনারা মনে করেন না যে ওই যে কি যেন একটা ভট্ট আছে আমাদের অর্থনীতিবিদ, তার এক ভুয়া বয়ান তিনি কাট করে বলে ফেলেছেন যে ২২৩ নাকি $৩০ বিলিয়ন শেখ হাসিনা নিয়ে চলে গেছে। ওই রকম এই বক্তব্যটাও, তাকে এরা কারা যে আর উপদেষ্টা, আর উপদেষ্টাদের কথা কি বলবো, উপদেষ্টারও তো ওই রকমই, বড় মেয়ে ছোট মেয়েরা তো সুবহানাল্লাহ। তারাও দেখবেন, আপনি আজকে দেখেন জাহিদ পাড়া আছেন একটা, তার উপদেষ্টা নাকি উপদেষ্টা, সে বলেছে আওয়ামী লীগের আমলে কোনো উন্নয়ন হয় নাই। জাহিদ পাড়াও ওই মৌলবীদের মতো, কওমি মাদ্রাসার মতো কথা বলা শুরু করে দিয়েছে। আমি তাদের অনুসরণ করতেছি, প্র্যাকটিস করতেছি, যে কারণ এই দেশে ক্ষমতায় যেতে হলে আপনাকে মিথ্যা কথা বলতে হবে, দলের চামচামি করতে হবে, যা ইচ্ছা তাই বলতে হবে, পাগলামি করতে হবে, এগুলো তাদের কাছে শিখতেছি যাতে ভবিষ্যতে কাজে খাটতে পারে। যাই হোক, তারেক রহমানের যারা উপদেষ্টা তাদেরকে বলবো আপনারাও একটু থামেন, আর তারেক রহমানকেও থামান। এইভাবে একটা পদে থেকে এই সমস্ত ইতিহাস বিকৃতি তো আপনারা করেন, আমরা জানি। এখন আপনারা মৌলানা ভাসানীর ইতিহাস নিয়ে আপনারা বিকৃতি শুরু করে দিয়েছেন। বঙ্গবন্ধুর ইতিহাসকে তো আপনার উল্টাপাল্টা বলতেই হবে, কারণ তা না বললে তো আপনাদের অস্তিত্ব থাকে না। কিন্তু এই যে কোথায় ৭৬ আর কোথায় হলো ৭৭, এটা কেমনে আপনারা হিসাব মিলাইলেন? মানে যখন তার জন্মই নাই, যখন তার সৃষ্টি হয় নাই, তার সাথে কিভাবে কি হয়ে গেল? তো এগুলো বলে আসলে আপনি যেটা বলেছেন যে তারেক রহমানকে একটা আলাদা, যেহেতু তিনি কম পড়ালেখা করছেন, তাতে কি তাকে একটা পুরস্কার দেওয়া যায়। মালালাকে কি নাবালক অবস্থায় পুরস্কার দেয় নাই? ওই যে পাকিস্তানের যে মালালা, যার উপর তালেবানরা হামলা করেছিল, তাকে কি পুরস্কার দেয় নাই?
ওই রকম তারেক রহমানকে একটা পুরস্কার দিয়ে দিতে পারেন। তিনি তো আবার 60+ বয়সের তরুণ ভাইয়া, জাতীয় ভাইয়া। তাকে একটা নোবেল প্রাইজ দেওয়া দরকার। সেই নোবেল প্রাইজে খোদিত থাকা উচিত এই ধরনের বক্তব্যগুলো, যে দেশের 300 যত টাকা দেশের বাজেট ছিল 17 বছরের সবই নাকি পাচার হয়ে গেছে। তারপরে এটাও লিখবেন যে দলের জন্ম পরে আর যে ব্যক্তি মরে গেছে আগে তার সাথে তার বাপের কথা হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো বলতেই পারেন আপনারা, কোনো সমস্যা নাই। ওই যে আমাদের জামাল ভাইয়ের একটা গল্প আছে কি, আমরা ওই গপ্প কয়, চাচা মিছা কথা কবা গপ্প করবা চাচা মিছা কথা কও, মিছা কথা না কইলে গপ্প হইলো। তো ওই যে নারী মুক্তিযোদ্ধা যারা ওইখানে প্রশিক্ষণ দিয়েছেন, যারা 71 যাদের ছবি প্রকাশিত হয়েছে দেশে বিদেশি টিভিতে পত্রিকায়, তাদের কোনো কথা নাই। আমরা মতিয়া চৌধুরীর প্যারেড দেখি, আমরা সাজদা চৌধুরীকে দেখি, এদের কাউকে আমরা দেখি না। এখন ওই যে বললাম যে গল্পটা, যে চাচা গল্প করবা মিছা কথা কওকে, মিছা কথা না গেলে গপ্প হইলো। বাংলাদেশের যারা এখন খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বানাইতে চান, তারা সেই মিথ্যা কথা বলতেছেন, মিছা কথা বললেই তো গপ্প করতে হয়, এগুলো করতে দেন। কয়দিন পরে দেখেন ওই যে তারেক রহমানের বিলাই নাকি আছে একটা, জেবু নাকি বেবু, ওই জেবুরা আবার না মুক্তিযোদ্ধা ঘোষণা করে। তারপরে নাতি কোটায় তো অবশ্যই জাইমা রহমানকে মুক্তিযোদ্ধা ঘোষণা করবে, কারণ তারেক কোকোকে যদি শিশু মুক্তিযোদ্ধা ঘোষণা করা হয় তাহলে নাতি মুক্তিযোদ্ধা হিসেবে তো জাইমা রহমান আসতেই পারে। বরং এখন অপেক্ষা করেন ওই জেবু নামের বিড়াল এবং কাজের মহিলা কোটায় আবার ওই ফাতেমা নাকি আছে একটা নাম, তার নামে আবার মুক্তিযোদ্ধা ঘোষণা না করা, যেও মুক্তিযোদ্ধা ছিল। কারণ এদের পক্ষে সবই সম্ভব। রাজনীতি করলে যে কত মিথ্যা কথা বলতে হয়। আমি মাঝে মাঝে ভাবি রাজনীতিতে যুক্ত হব, মাঝে মাঝে ইচ্ছা হয়, অনেকেই বলেন রাজনীতি